এমন সময় গেছে ধরেন 2 বেলা খাওয়া জুটতেছে না। দিনে খাওয়া আমরা রাত্রিবেলা খাইতাম, সবসময় মুরগি দিয়ে ভাত খায়, গরু মাংস দিয়ে ভাত খায়, তো কপাল এটাও জুটে না। কি করোস? তো নিজেকে কান্না করতাম, আফসোস করতাম। টিকটক এরা করি, আসলে রিয়েল লাইফের লগে এক না। রিয়েল লাইফ আলাদা, টিকটক আলাদা। এখানে যে মানুষের চেনা মুশকিল, আর উপরে বিল্ড করে চালাই একটু শিখতাম, আঁকারে যাচ্ছে, তারপর টেনশন নাই। শিখতেও আমার টেনশন ছিল বেশি। অনেকে আমাকে নিন্দা করতো, না পেতে কাজ করে পাপ কি দাদা, একটু আমাকে আপনারা দেখেন নিয়ে নেন কাজে। না ওইদিকে তো বড় ছিল, নেওয়া যাবে না, ওই তাহলে টাকা দেওয়া লাগবে। তো সেই থেকে বর্তমানে আমাদের আন্ডার 30 জন লোক আছে। আমার নাম আক্তার আলী, বয়স ছিল মনে হয় 8 বা 9। এই বয়সে আমি, আমার দোকান ছিল একটা পেঁয়াজ মরিচ আলুর, ওখানে বসি একটু, ওই যে হয় না পচা আলুগুলো বেঁচে দেওয়া, আর একটু চা এনে দিতাম। ওখানে যখন কাস্টমার করি, মামাদের টাকা চাইতাম, 5 টাকা দেন না, 2 টাকা দেন না, 3 টাকা দেন না। ওই একটা বাসি কেক পাওয়া যেত, কারণ ভালো কেক খাইতে গেলে টাকা লাগতো বেশি, যেটা একদিন আগের কেক 2 টাকা দিয়ে ভালো তো কেক দিত, পেট ভরে আরামে খাইতে পারতাম। ওটা আমরা নিয়ে খাইতাম, কারণ অভাব ছিল বেশি পরিবারে। আমার বাবা ধর এক্সচেঞ্জ চালাইতো আর কি। এমন সময় গেছে ধরেন 2 বেলা খাওয়া জুটতেছে না। দিনে খাওয়া আমরা রাত্রিবেলা খাইতাম, সকালে খাওয়াটা যে হোটেলে যে একটা পুরি কিনে খাওয়া 1 টাকা দিয়ে, এমন কিছু আমার বন্ধু আছে ছোটকালের, তারা শেয়ার করতো। ওদের আমার ভালো ছিল, পরিবারটা ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড ভালো ছিল, তো ওদের একটা শেয়ার করতো, তখন আমি দেখতাম আর আফসোস করতাম, এত সুন্দর। তো একদিন একটা কথা বলছিল আমাকে, খুবই হিট লাগছে আমাকে, দেখ আমার ছেলেরা সবসময় মুরগি দিয়ে ভাত খায়, গরু মাংস দিয়ে ভাত খায়, তো কপাল এটাও জুটে না। কি করোস? তো নিজেকে কান্না করতাম, আফসোস করতাম। ঠিকই বলছে কথাটা খারাপ বলে নেই। আজকে থাকতো আমার, তাহলে এই কথা আমি শুনতে পারতাম না। তখনই মনে হচ্ছিল না আমি আর জব শুরু করবো। তখন জব শুরু করবো, প্রথমে ধরেন আপনার তারবুজ নিয়ে, বাকি নিয়ে, যে আমি দেন দেখছে আপনাকে যে টাকাটা আমি দিব না, হ্যাঁ কিন্তু না তো দিত আমাদেরকে। আমরা 8 টাকা মানে ভাগ করতাম, ক টাকা দিয়ে সেল হবো, 5 টাকা 7 টাকা থাকতো। তোমার এটা শুরু করি, পরে মনে হলো না, আমার একটা বন্ধু সে ধরেন চাকরি করতে গ্রেড লাইনে, এমপি বস্তিতে, যদি শিখতে পারি গাড়ি লাইনের কাজটা, ভালো কিছু আছে। তখনও যাই, যাওয়ার পরে যখন কাজ শুরু করি, তো মোটামুটি কাজ শিখে ফেলছি। মানে একটা চাক্কা কেমনে খুলতে হয় বা ব্রেক কেমনে চেঞ্জ করতে, এগুলো শিখে গেছি। কিন্তু দেখি সপ্তাহ পরে ওরকম কিছুই নেই। ধরেন শুক্রবার আসলে একটা আশা থাকতো যে না আজকে তো কিছু পামই, তাও দেখি নাই। কিছু মোবাইল চেঞ্জ করলাম বা কিছু করলাম, কিছু টাকা পাইলে তখন ভাগ করে 3-4 জন নেই আমরা, ওদের তো ভাগা পিঠা খাওয়ার টাকা উঠতো আর কি। এটা পিঠা খাওয়ার মানে লাঞ্চ, আমার পিঠাই আমার লাঞ্চ ছিল। কারণ দিনের বেলা ওরকম খাওয়া পাক হইতো না বাসা, কারণ পারিবারিক একটা প্রেশার ছিল। বাবা ধরেন আপনার রিক্সা চালাইতো, আয় ছিল না। তখন একজন আমার একটা আঙ্কেল ছিল, সেই ধরেন আপনার সেলুনে কাজ করতো, তার নামও আক্তার। তো সে ধরেন একটা পরামর্শ দিল যে কি করে না করে এটা সেলুনে ঢুকাই দাও, কাজ শিখলে ভালো কিছু করতে পারবো। তো একবার ওনার এখানে ট্রাই করি, করার পরে দেখি যে না সব আপন মানুষ এক জায়গায় গুরুত্বপূর্ণ হচ্ছে না আমার কাজের ভিতরে। তা আমি আবার নিউ মার্কেটে ট্রাই করি। একটা ওস্তাদ ছিল আমার বড় ভাই বন্ধু, সে ধরনের সাইকেলে করে নিয়ে যেত আমাকে। নিয়ে যাওয়ার পরে তখন নিউ মার্কেটে কাজ শুরু করি। ধরেন প্রথমে তো কোনো টাকা পয়সা নাই, উনি যে খাওয়াটা নিয়েছে বাসা থেকে, ওটা আমাকে শেয়ার করতো। কোনো সময় 5 টাকা, কোনো সময় নাই, মানে এরকম অবস্থা। তখন আমি চেষ্টা করি যে না কাজটা আগে শিখি। সবাইকে ধরেন ইচ্ছা করে বসায় কথা দিতেন, একটু মেসেজ করে দেয়, একটা ঘাট টিপে দেয়। তখন কাজ শেখার জন্য একটা আগ্রহ ছিল, মাথায় ঢুকছে এটা আমার। আমি এদিক ট্রাই করতাম, আস্তে আস্তে আমাকে ফলো করতেছে, কাজ দিচ্ছে, এমনি করে ট্রাই করতাম যে না বেলুন নিয়ে আয়ের উপরে বিল্ড করে চালাই একটু শিখতাম, আঁকারে যাচ্ছে, তারপর টেনশন নাই। শিখতেও আমার টেনশন ছিল বেশি। তখন আমি যখন করতে 3 মাসের ভিতরে মোটামুটি আমি সেভ করা, চুল হালকা সেটিং করা শিখে গেছি। তখন মনে হলো আরো শিখতে ইচ্ছা ছিল। তখন মনে ভাবলো যে না একটু আবার ট্রাই করি। এমন সময় গেছে ওখানে আমার ধরেন বেতন আমার খবর নেই, স্যালারি খবর নাই, কিছু খবর নেই, কিন্তু আমি কাজ রানিং চালা যাচ্ছি। আমার টার্গেট ছিল যে না কাজটা তো শিখি, আজকে আমি যেরকম একজনের জব এখানে কাজ করতেছি বা কষ্ট হচ্ছে, সেটা আমার হবে না। তখন চেষ্টা করার পরে এর জন্য মনে হলো যে আমি আরো কাজ শেখার জন্য জায়গাটা চেঞ্জ করি। তখন আমি প্রথম করে আড়াল বাগানে চলে আসি কাজ শেখার জন্য। তখন বড় বড় ওস্তাদরা ছিল নাম করা, তখন ওদিকে যাই, একটু কাটিং এর যে ফিনিশিং গুলো হয়, কে কিভাবে কত সুন্দর করতে পারে, ওটাকে ফলো করি, নকল করি, ট্রাই করি যে এমনি আমিও করবো। এর আমি ট্রাই করে দেখি, অবশ্য ফেল হইতাম, আবার ট্রাই করতাম যে আবার ট্রাই করে দেখি। ওই থেকে করার পর তো অনেকদিন আমাদের লাইফটা ওখানে গেল। তারপরে যে রাতটা একজন আমাকে অফার দিল যে ধানমন্ডি চলে আসো, ধানমন্ডি যাবো। তখন আমি ধানমন্ডি চিনি না, কিন্তু বন্ধুর লোকে আমি হাঁটতে হাঁটতে চলে আসি, সে আমাকে নিয়ে আসে। আসার পরে তখন যখন শুরু করি, তখন সে স্যালারি আমাকে বলে 1,000 টাকা। আমি ভাবি 1,000 টাকা স্যালারি দিয়ে কেমনে, তো হচ্ছে না আগে শুরু করি, নেই এটা বিসমিল্লাহ, হয়তো পারে আজকে 1,000 টাকা, কালকে 2 টাকা বাড়তে পারে, আর কিছু টাকা বাড়তে পারে। তো শুরু করার পরে ওদিকে দেখি অনেক আর্টিফিশিয়াল অনেকগুলো কাজের থিওরি, যেরকম তখন তো আপনার স্টেট বা খালডি বা ধরেন যতগুলো ফেসিয়াল, যতগুলো মেশিন ছিল, অত লোকালের ছিল না। তো এদিকে আমরা ট্রাই করে আমরা শিখি, শেখার পরে আমার স্যালারি বাড়লো, আমার আস্তে আস্তে করে ধরেন প্রত্যেক বছরে 1,000 টাকা করে স্যালারি বাড়লো। তেমনি 2-2.5 বছরে আমার স্যালারি হয়ে গেলো ধরে আপনার 2,503 মতন হয়ে গেল।
তখন মনে হলো যে না আর একটু কাজ শেখার জন্য আমাকে জায়গাটা চেঞ্জ করা লাগবে। একটা হেড ড্রেসার ছিল, সে ধরে একটা কাঁঠাল বাগানে কাজ করতো, তো তার মাধ্যমে গেলাম ওখানে। বড় সেলুন, এসি সেলুন, প্রথম জীবনে এসি সেলুন ওখানে শুরু করি। তখন শুনতাম এসি সেলুন, না জানো অনেক কিছু, অনেক নার্ভাস ছিলাম, অনেক এত বড় দোকান আনবো কিনা। আমার ছিল আগে দেখি আগে যদি আমি কাজ শিখতে পারি বা ফলো করতে পারি ভালো কিছু করতে পারবো। তখন 2 দিন আমি কাজ দেখি ফলো করি, আমি বুঝতেছি না কাজটা বুঝে গেছে, আমি আরামে কাজ করতে পারবো। তখন আমি কাজ শুরু করি, আমি কাজ রানিং করতে করতে ইনকামটা বেড়ে গেল আমার। বাড়ার পরে আমার একটা বন্ধুকে আমি, ওই আবার ছিল ধানমন্ডিতে, সব তো আমাদের পরিচিতই, মানে একই এলাকাতে আমাদের মাহমুদপুরের বহু নাপিত ছিল। এটা একজনের কালচারের ভাষা। আমাদেরকে বলে সেলুনওয়ালা, কে বলে হেয়ার ড্রেসার, কে বলে নাপিত, যে জিরে কোক, আমার কোনো আপত্তি নেই। অনেকে আমাকে নিন্দা করতো, নাপিতে কাজ করে পাপ কি, আমার কোনো ই ছিল না, টেনশন ছিল না যে খারাপ কি বলছে, সে ভালোই কিছু বলছে আমাকে। হয়তো নাপিত আছে, নাপিত বলছে, আছে না ইগোতে লাগা, সেটা আমি নিতেই না, আমি যা আছে তাই আছি আলহামদুলিল্লাহ। তখন দাদাকে শেয়ার করি, দাদা একটু আমাকে আপনার এখানে নিয়ে নেন কাজে। কই না ওইদিকে তো বড় ছিল, নেওয়া যাবে না। তো কই দিয়ে আমি পিছনে ঘোরাফেরা করলাম, বললাম তাহলে টাকা দেওয়া লাগবো 300 টাকা। দিমু দাদা, আমার টাকা কিছু জমানো ছিল ব্যাংকে, মাটির ব্যাংকে টাকা দিলাম আগে। আরে চাকরি নেই আগে, পরের সাবজেক্ট। যখন চাকরি যখন নেই তখন এসে নার্ভাস হয়ে গেলাম প্রচুর, হাতটা একটু কাঁপতো। সবাইকে দেখতাম, কারণ সিনিয়র সিনিয়র দেখতে ওখানে ওরা সবাই একটু ভালো মর্নিং কথা বলা, ভালো মর্নিং রাখা, বা উস্তাদ চা খাবেন, চা বানা দিয়ে দিলাম। মানে আমি যে টি বই কাজ করতেছি সেটা আমার মাথা কিন্তু এগোতে নাই, টার্গেট করতে ওকে আমি হেভি করি আগে, এমনি ভাই টু না ঘাটটা টিপে দিই। এটা আমার শুরু থেকে আমার অভ্যেস, কাজ শিখে দিয়ে ম্যাটার, এগুলো দিয়ে ম্যাটার না আমার। তখন মনে হলো যে পরিবার ডাকতে দিল একটা, যে তুমি একটা বিয়ে করে ফেলো, হয়তো লাইফটা চেঞ্জিং আছে ভালো। তখন ভাবতাম যে সালা বিয়ে করবো, এমনি তো টেনশনে আছি, কারণ বেতন তো অত বেশি না, যদি বিয়ে করি খরচটা লাগবেই, যেহেতু ঘর ভালো নেই। তো বাবার একটা রুম ছিল, তো বললো যে এখানে দুতলা বানায় নেয়, কারণ বাবার তো ওরকম নাই, 40 টাকা ছিল জমা। কারণ আমরা যখন 4 ভাইয়ের ভিতরে আমার টেনশন ছিল বেশি আলাদা, কারণ ওরা ছিল কিরকম খাইলো পিলো ঘুরলো, বাবে যে কষ্ট করতেছে সে তো তার টেনশন ছিল না। আর আমার যেন মাকে নিয়ে বেশি আফসোস ছিল, যে মার সবসময় দেখতাম মুডটা খারাপ, আমি সহ্য করতে পারতাম না, আমি একটু কান্নাকারি মানে কান্না করতাম মাকে দেখে। বড় ভাইয়েরা দায়িত্ব নিচ্ছে না পরিবারের, আমি কি করতে পারি? তখন বললাম না একটু চেঞ্জ করি নিজেকে। তখন প্রথমে ক্যান্সেল করে দিলাম যে না বিয়ে করবো না। তখন ঘর বাড়ি বানাইছে মা, তখন আস্তার যেটা হয় ওয়ালের সেটা করা হয়নি। কিন্তু তখন আমি 5,000 টাকা আমার যে অনার ছিল তাকে বললাম আমাকে বাকি দেন, ওখানে আর দেওয়া যাবে না। তো সে বললো 3 বছরের এগ্রিমেন্ট করতে দিব, তাহলে দিব। তো দেন, সমস্যা নেই, আপনি আমাকে বলেন 10 বছরের এগ্রিমেন্ট করতে, তাও আমি করতে রাজি, আমাকে টাকা দেন। সে যখন দিল আমাকে 5,000 টাকা, তখন একটু হালকা ঘরটা আস্তার করলাম, কিছু টাকা জমায়া, বক্সিসের টাকা যেটা হয় টিপসের টাকা, তখন কেউ 10 টাকা, কেউ 5 টাকা, এমন 2 টাকা দিচ্ছে আমাকে, জমাইতাম। জমানোর পরে ধর আমি রং কিনি, কিছু ইলেকট্রিকের জিনিস কিনি। আমার একটা বন্ধু আছে ছোটবেলায়, এখনো আছে, তাকে আমি এখনো থেকে বড় অনেক আদর করি আমি, কারণ সে ওই সময়টা সে আমার সাথে আমার রঙের ব্রাশ নিয়ে সেও রং করতেছে আমার ওয়ালটা। তখন দুইজনে মিলে 6টা পুরি, 1 টাকা করে 6 টাকা দিয়ে পুরি কিনতাম, আর ঝোল একটু ওর লোকে বসে আমরা দুইজন মিলে খাইতাম, দিনের লাঞ্চ আমাদের। তো ওই থেকে প্রচুর তাকে লাইক করি আমি। ছোট্ট একটা মোবাইল ছিল একটা আমার বন্ধুর একজনের পাশের, যার বাবার টাকা ছিল ভালো, তো সে সবসময় তাকে রিচার্জ করতো আমাকে, আর তাকে আমি সম্মান করতাম যে তুই আমার ভাই, তুই বড় লোক ভাই, আমি গরিব মানুষ। আমি বলতাম না যে না তোর মতন আমি কিছু ভাবতাম না। সেটা মোবাইলে গান হতো, আমরা গান সঙ্গে কানতাম, না আজকাল তোমার আছে বেটা, আমার নাই দেখে আমি কিছু একটা মোবাইল চালাইতেও পারি না, একটা যে মোবাইল কিনবো আমার কেনার এবিলিটি নাই। সাথে 8-এর কথাটা বলি, তখন আমাদের সেটা মোবাইলও কিন্তু নাই, কিচ্ছু নাই আমার কাছে। তখন যখন আমি রং করা শুরু করি, পরিবারের বিয়ের প্রস্তাব দেয়, তখন শুধু ইচ্ছা হলো না এখন বিয়ে করা হয় নাই, এর আগে মিস করছি, এবার মিস করবো না। কারণ বিয়ে যদি না করি হয়তো সামনের দিনটা আমি কোন পথে যাবো আমার কোনো ঠিক ঠিকানা নেই। তোর মায়ের ইচ্ছা ছিল একটা মেয়েকে দেখায় আমাকে, তা আমি দেখতে যাবো, যখন যাবো ওর থেকে লাভের টাকা নিচ্ছে 500 টাকা, 100 টাকা লাভ দিব, 500 টাকা দিলে ওই টাকা নিয়ে দই রসমালাই নিয়ে গেলাম। তার আমাদের সিটটা বলে যে একলে ওদের মেয়ে ছেলে থাকতে দেয় না, আলাদা আলাদা। আমি তো বুঝি নাই মেয়ে কই, মেয়ে তো নাই ওখানে, হচ্ছে দিন তারিখ, মানে কাবিন একটা দিন তারিখ বলতেছে, আমি তারা বুঝি নাই। তো কাবিন করার পরে 3 মাস পরে দেখছি মেয়ে কেটা, তার একটা মামা ছিল, সে আমার বন্ধু, শুধু একটা হেড ড্রেসার ছিল, বিএমপিতে কাজ করতো, সে আমাকে নিয়ে গেল লুকায়া, চল তোকে দেখাই দিই মেয়ে কেটা। দেখলাম আনন্দ, তাও আমি ছোটভাবে একটা ঘরের ভিতরে একটা হলুদ আয়োজন করলাম। আর জিনিস মনে আছে, আমার ভাইয়ের একটা রূপার আংটি একটা ছিল, ছোট্ট একটা পাতলা চায়না না গলার গোল্ডের, ওই সেটাকে গিরবি রেখে দিচ্ছে আমার জন্য, যারা মরে গেছে যারা রাখা হয়, সে মরে গেছে রেখে দিয়ে সে আমাকে টাকা এমন দেয়, তোমার কান্না আসলো, এতদিন আমার লাইক কিছু করলো না আমার জন্য, আর এই সময় সে নিজের চেন গিরবি রেখে দিল আমার জন্য। আফসোস করলাম তখন বেশি, যে না আমি টাকাটা জমায় হোক এমন উঠাই দেবো। যখন আমি বিয়ে করার পর আমি আমার বউকে উঠাইনি বাসা, 2 বছর পরে উঠেছি, বিয়ে করে ফেলছি, অনুষ্ঠান হয়ে গেছে, কিন্তু বউ ওঠেনি, ওর টাকা আগে শোধ করছি। শোধ করার পরে 5 কেজি মিষ্টি কিনছি, যা নিয়ে আসছি বাসা।
তখন আমার বেতন ছিল ধরো আপনার 7-8 এরকম হয়। আনার পরে তখন আমার নানু মারা যায়, কারণ নানু আমার ভক্ত ছিলাম, অনেক ভক্ত ছিলাম। আর নানু আমার ছিল আমার টেনশন কাকে বলে, তার পরিবারের অভাব কাকে বলে সে বুঝতে দিত না। সে তখন গল্প করতো, ভালো ভালো গল্প করতো, শিখাইতো। 122 বছর তার বয়স ছিল। তার যাওয়ার পরে আমার কাছে আমার মনে হলো যে আমার সাথী ছিল আমার লাইফের, সে ব্যক্তি আমার হারিয়ে গেল। 2009 যখন আমি বিয়েটা করি, 2011 উঠাই আমি, আমার ইচ্ছা ছিল অনুষ্ঠান করে নিয়ে আসেন, অনুষ্ঠান করলাম না। ভাইও সাপোর্ট দিতে অনেক ভালো পরে যা পরে বুঝতে পারলাম যে ভাই কাজ কি জিনিস, ফ্রি পাইলাম। তখন নিয়ে আসলাম, আনার পরে এখন কি করবো, ভাবলাম যে না আমি জবটাকে চেঞ্জ করি, কারণ এখন যেটা স্যালারি পাচ্ছি আমি 7,000 টাকা, ধরেন 7 থেকে ধরেন আমার মাকে খরচ দেওয়া লাগবে, আমাকে চলা লাগবে। তখন গাড়ি ভাড়া ছিল ধানমন্ডি থেকে ধরেন রিক্সা 12 টাকা, যাওয়ার 12 টাকা, খাওয়ার ছিল 10 টাকা 15 টাকা, মাসে 1500 টাকা যাচ্ছে। এখানে থাকবে কত টাকা আমার? ধরেন 4 ভাইয়ের পুরো যে দায়িত্ব ছিল, আমার তো এক লোকে থাকতাম, 2 তলা নিচতলা, 2 তলা থাকতাম আমি, তো নিচতলা আমার মেজো ভাই, মা, বাবা, বোন থাকতো, আর 2 টাকা থাকতো আলাদা। 2009 নির্বাচনের সময় ছিল, তখন নির্বাচনের পরে আমি জব চেঞ্জ করি, এক জায়গায় চলে আসি। ওখানে আমার স্যালারি বলছিল 12,000 টাকা। এখন যাওয়ার পরে দেখি যে মাশাআল্লাহ 12 টাকা স্যালারি বলছে, তো কাস্টমার ওখানে নাই। এখন তো কান্না করতেছি আমি, ওখানে কাস্টমার ছিল ভালো, চলতে পারতাম, রানিং টাকা ছিল, যাও ধরুন খাওয়ার টাকা গাড়ি ভাড়া টাকা উঠতো, তখন তা তো উঠতেছে না। পরে আফসোস করতে করতে আবার ওখানে কামব্যাক করলাম। ওখানে যাওয়ার পরে আবার দেখি কাজ ঠিক আছে, ওখানে আমাকে স্যালারি 1,000 টাকা বাড়াই দিছে, 8,000 টাকা। তখন মনে হলো যে না, এখন দিকে ডিউটিটা একটু, আমার যে ওভার টাইম ছিল এটা আমি বাড়াই দিই। এরকম সকাল 10টার দিকে আসা, 11টা 12টা পর্যন্ত কাজ করতাম। এই 3-4 ঘন্টা এটা আমার ছিল ওভার টাইম। ওভার টাইম পাইতাম, কমিশনও পাইতাম। শরীর যখন আমার একটা মেয়ে হয়ে যায়, মেয়ে হওয়ার পরে সবকিছু সুস্থ আছে আলহামদুলিল্লাহ। ওই থেকে আমার লাইফের সেকেন্ড ধাপ আলহামদুলিল্লাহ ভালো একটা পরিবেশ হয়ে গেছে, সবকিছু একটা নিয়ন্ত্রণে চলে আসে। একজন আমাকে মানে বুদ্ধি দিল। অনেকগুলো ক্লায়েন্ট দেখবেন যারা আমরা দেখি, যারা যে ভালো ভালো পরামর্শ আমাদেরকে শেয়ার করে, কোনো বললো ফেসবুক খুলো, একটা পেজ খুলো, এখানে ছবি আপলোড দাও, তোমার ক্লায়েন্ট বাড়বে, ক্লায়েন্ট আসবে। তখন 2010 আমি শুরু করি সেকেন্ড হ্যান্ড মোবাইল কিনা, চাই না। তখন শুরু করি, অনেকে আমাকে বলে যে কি ছবি তুলছে, এগুলো দেখ কি ছবি পোস্ট দিই, দেখি অনেকেই ধরেন আপনার যা 2টা 1টা লাইক পাচ্ছি। তখন তো ভিউ বুঝতাম না যে ভিউ কাকে বলে। আসতে আমার যে না, আমি এটা মেমোরি রেডি করতেছি আমার, যারা আমি একসময় যে চলেও যাই, যে আমি অ্যালবামটা এটা আমার থেকে যাবে স্মৃতি হিসাবে। তখন হঠাৎ করে মনে হলো যে ভিডিও বানাবো। তখন যখন ভিডিও বানাই, আমি এডিট করতেও পারি না, ওই ভাইকে বলতাম যে ভাই এডিট করে দেন আমাদের, মিউজিক দিয়ে দেন একটু। তো উনি থাকতো আমার ব্যস্ত, তো ধরেন মাসে 1টা বা 2 মাসে একটা ভিডিও উনি এডিট করে আমাকে দিত, ওটা পোস্ট দিতাম আবার ফেসবুকে। প্রথমে দেখি যে না, একজনের ভিডিও দেখি এত সুন্দর, আমার ভিডিও এরকম কে, তারপরে ক্যামেরাম্যান ভাও করি যে ভাই একদিন আমাকে ভিডিও বানা দিবেন, আপনি ছবি তুলে দেবেন। তো সে ছবি তুললো, এমনি এমনি পোস্ট দেওয়া শুরু করি ফেসবুকে, প্রোফাইল পিক দিই, পিকচার পিক দিই। তো করার পরে ওটা দেখি যে না, এটা দিয়েও তো এখন হচ্ছে না। যে জিনিসটা আমি চাচ্ছি, যেটা আমি দেখি ওরকম হচ্ছে না। যে একটা ছেলেকে রাখছি আমার দোকানে এখনো আছে, সেকেন্ড হ্যান্ড ধরেন আপনি ডিজিটাল কিনে, আমি তখন তাকে বলতে ভিডিও ক্লিক করে দিবি, বাকিটা এডিট করবো, আগে আমি এডিট করে টাকা দিয়ে। তার জন্য আমার বন্ধু সে তো কম্পিউটারই ছিল ভালো, তাকে শেয়ার করতাম, ভাই একটু টিপে দে না, ভাই দিয়ে দে না। ওর তাহলে ছিল ফ্রি, চুল কাটা ফ্রি, ফেসিয়াল করে ফ্রি। তখন যাওয়ার আগে তাদের 10 টাকা চা নিতাম, তার জন্য কিছু খাইতে নিয়ে কিনে যেতাম, নেই একটা ভিডিও আমাকে রেডি করে দেয়। তখন সে আমাকে শিখালো যে দেখো এটা হলো ভিউ, এটা হলো লাইক, যদি ভিউ বেশি বাড়ে তারপর ভিডিওটা মানুষ দেখতেছে ভালো, তখন যে না ভালো রেসপন্স পাচ্ছি আলহামদুলিল্লাহ। তখন আরো শুরু করি, দেখবেন যে 4টা 3টা সিজারের যে চুল কাটা আমি শুরু করি, কিন্তু আমার ফেসবুকে এখনো আছে। ওই থেকেই মনে হলো আস্তে আস্তে আমার ছোট ব্যাচে ছিল আপ্রোচ, ওই আবার টিকটক করতো, লুকায় লুকায় আমাদের কাছে। কি করো তুমি? টিকটক করি, কি ভিডিওটা লুকাটে ভিডিও কর, এটা কর, এটা কর, কাজে লাগবে, এটাতে কি হতো সবসময় ফেসবুকে আর ইউটিউবে দেই, তোকে আমি ভিডিও আপলোড দিয়ে দেখি। দেওয়ার পর দেখি যেন মাসাল্লাহ ভালো ভিউ হয়ে গেছে। অনেকেই বলে যে আপনার চুল কাটা ভিডিও দেখছি আমরা, ভিডিও দেখছো? হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ। আমি তাকে উল্টা বলতাম। তো অনেকে বাচ্চা বলতো ওই যে এই যে নাপিত যাচ্ছে, ভাবতাম যে না সালা এত খারাপভাবে বললো কেন? তো না, ঠিকই বলছিস, থাক গা, যে যেটাই বলুক আমি আমার কাজটা চালায় যাই। টিকটক করে প্রায় 6 বছর হয়ে যাবো। আমার যে প্রফেশনাল জায়গাটা, আমি এটাকে ধরার জন্য আমার টিকটক, ফেসবুক, ইউটিউব বেস্ট জায়গা। আমি 3 জায়গায় ভিডিও চালাই যাবো। ফেসবুক কিন্তু অনেকে চালায় না, আর অনেকে টিকটকে চালায় না, একেবারে ইউটিউবে চালায় না। এক জায়গায় একটা নেশা দেবেন। যখন যতগুলো কাজ করেছি আমি সুপারস্টারদের, এই টিকটকের মাধ্যমে আর ইউটিউবের ফেসবুকের মাধ্যমে ভিডিওগুলো আপলোড দিই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, তখন দেখি যে কিছু মুভিরও কাজ পাই এবং নাটকের কাজগুলো পাই। প্রথম জিনিস ছিল নাটকের কাজ। তো ওই থেকে আমার একটা এক্সপিরিয়েন্স, যে আগে কাজ করে দেখি নাটকে 2-3 দিনে তো ট্রাই করি, যখন মুভির কাজটা পাই একটু উৎসাহ এলাম যে না, আমি এই থেকে যে মুভিতে চলে আসি আমার আর কি লাগে, এটা আমার গর্বের জায়গা। কারণ মুভি এত সোজা না, কারণ যারা মুভিতে কাজ করে আরো পাওয়ার চলে আসে না, আমি আরো ভালো কিছু করতে পারবো। অনেকগুলো কাজ করেছি এবং হাসান স্যারের, তারপর যারা আপনার অপূর্ব স্যারের, পলাশ স্যার, সাকিব স্যার, আরো একজন আছে প্লেয়ারে, যদি বলেন বাংলাদেশের প্লেয়ারের ম্যাক্সিমাম 10-12 জনের কাজ করেছে। আর যদি বিদেশি বলি 10টা 11 জন
11টা কাজ করেছি। তো ওইটাই আমার মানে এই ছিল। তখনই আমার কাছে মনে হলো যে আলহামদুলিল্লাহ আমি হ্যাপি, যতগুলো কাজ করেছি। আমি যদি কাজ নাও করি, যদি মরেও যাই, তাও আমি হ্যাপি আছি। যেগুলো মানুষ আমি দেখছি, আমার মনে হয় না যে আমি যদি ভিডিও আপলোড না দিতাম বা যদি না থাকতাম সোশ্যাল মিডিয়াতে, আমি কাজ করতে পারতাম। এবং জীবনে ভাবিনি কোনো সময় তারা আমি বিরাট কোহলিকে দেখবো, তাও দেখতে পারছি ফেস টু ফেস কাজ করেছি, এটি আমার গর্ব। তারপরে দেন ওই যে রিজওয়ান স্যার, তারা যখন দেখি মধ্যে গেছি অনেক আর দেখে ইসলামিক ব্যক্তি, মানে সবসময় হয় না যে আমরা কথা বলতেছি এখন অন্যান্য বিষয় নিয়ে, ওরকম না। ওই যদি ফ্রি থাকে, যদি আমার থাকে আল্লাহর মধ্যে সবসময় যেন উনি জিগিরি করে। এই দুইজন ব্যক্তিকে আমার অনেক বড় ফ্রেন্ড ছিলাম আমি, দেখবো একদিন তিনি সবসময় দেখি, বাস্তবে দেখিনি কোনো সময়। তারপর ধরেন আফ্রিদি স্যার, ওরা তো বড় ভর্তি ছিলাম, ধরেন খেলা কাজ বাদ দিয়ে খেলা দেখতাম। ওরা যখন দেখি, কারণ গাড়ি সেটিং করি, আফ্রিদি স্যার, স্যার একটা ছবি নিব, স্যার ছবি দিল। তো এটি আমার লাইফের অনেক বড় গর্ব আমি পেয়েছি আর কি, গর্ব মনে করি নিজেকে আমি, যে ওরা থেকে দেখার পরে, কাজ করার পরে এই পেশাতে আমি ধন্য আছি। সাকিব ভাইয়ারও কাজ করছিল রাজকুমার মুভিতে, এর মাঝখানে একটা কাজ করছিলাম সাকিব ভাইয়ার মরক মুভিতে। কারণ ওই থেকে আমার পাবলিসিটি হওয়া জানা, যেমন অনেকে গুগলে সার্চ দেয় যে ঢাকায় স্পেশালিস্ট, তখন আমারটা চলে আসে। অনেকে আমাকে নক দেয়, ভালো লাগে যে না ঠিক আছে, আমি তো একটা জায়গা বানাইতে পারছি ভাই। কিন্তু এই জায়গা ধরে রাখার জন্য কয়জন ছিল? যখন খারাপ রেকর্ড ছিল তখন সবাই বলছে না এই জায়গায় যাওয়া যাবে না, যখন ভালো সময়টা আসছে তখন সবাই দাঁড়িয়ে করে এটা আমরা করছি। এরকম তো না, কষ্ট করলে এক সময় তো ফল পাওয়া যাবে। এখন আমি চেষ্টা করি, আমার যতগুলো ছেলে এখানে কাজ করে সবাইকে পরামর্শ দেই যে ভালো অ্যাড্রেসার সে যেখানে থাক, সে না খায়া মরবো না, খায়া মরবো। আর যে কাজ বুঝে না, যে কথা বুঝে, সে যেখানে যাবো ঝামেলা পড়বে একটা। আমার কোনো ছুটি নেই পর্যন্ত। আমি যখন 30 দিন আমি অফিসের সময় দিই, কাজ করি, ছুটি যদি আমার প্রয়োজনও পড়ে 2 ঘন্টা 1 ঘন্টা, এটাই আমার ছুটি। ভিতরে একটা জোর আছে বা একটা আছে, কাউ না থাকতেও পারে। তো সে বসে যদি যাবো আমি, তাহলে আমার কোনো ভ্যালু থাকবে না। তো এই জন্য যা চেষ্টা করে এখন চেষ্টা করে নিয়ে কামাই নাই, মানায় নেই, যা বানাবো এখন বানাই নেই, পড়া পাওয়া যাবো না। তখন মনে হলো যে আমার না একটা টিম রেডি করা দরকার। টিকটক যেটা আমরা করি আসলে রিয়েল লাইফের লগে এক না, রিয়েল লাইফ আলাদা, টিকটক আলাদা। এখানে যে মানুষের চেনা মুশকিল, তখন মনে যে না আমার রিয়েল লাইফে যাওয়া লাগবে। একটা ছেলে ছিল আমার লগে নোয়াখালীর, পিচ্ছি ছিল, তাকে আমার টিমে নিয়ে নিছি। তোর টাকা খাওয়া আমি দেবো, যে আমার লগে থাক, ক টাকা দেবো তো হিসাব নেই, এটা থাকতো আমি নিচ্ছি, যে আমার বাসা থাকবি, আমার বাসা খাইবি, তাহলে দেবো। আমার নাম আফরোজ, আমি আক্তার ভাইয়ের কাছে 2010 থেকে আসছি। আমার শৈশবকাল ওনার সাথেই কাটছে। তো ছোটকাল থেকে এখন আমি বড় হয়েছি, ওনার থেকে কাজ শিখেছি। তো ওনাকে এখন বর্তমানে আমার গার্ডিয়ান হিসাবে, উনি আমার উস্তাদ। তো উস্তাদের কিন্তু মর্তবা মা বাবার চেয়ে বেশি হয়। তো ওনার কাছে আমরা কাজ করেছি, কাজ করে শিখেছি। শেখার পরে এখন আমার বয়স 25 বছর, এখন ওনার সাথেই আছি। অ্যান্ড সামনে আরও আশা আছে, ওনার সাথে থাকবো এবং যতদিন বেঁচে আছি ইনশাল্লাহ উস্তাদের জন্য ভালো কিছু করার চেষ্টা আছে। 24 ঘন্টা থেকে 12 ঘন্টা আমরা যে দোকানে আমরা কাজ করি, কাজের মধ্যে সবসময় কিন্তু কাজ নিয়ে এবং মেধা নিয়ে আমাদেরকে সবকিছু শেয়ার করে। আগে নেওয়ার পরও অনেক একটা টিম রেডি করার পরে যখন 3 থেকে 4 জন লোক হয়ে গেলো আমার, যেরকম আফরোজ, শুভ, সানি, রবিন, এটা 4 জন আমার হয়ে গেল। তখন আমি কমিশনে জব করি, এই আপনার 11টাতে জব করি 2013 পরে থেকে। মনে জানা কমিশনে জব করার পরে বিজনেস তো পুরো বুঝে গেছি, ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড সাপোর্ট দিল আর কি, যে তুমি এটা ট্রাই করো না। কারণ আমার সাহস ছিল না, ভাড়া দেওয়া লাগে, বহু খরচা আছে। কারণ মালিকটা বলতো আমাদেরকে যে একটা ব্যবসা তেমনি করি না, বহুটা খরচা আছে, বহু ভাড়া দেওয়া লাগে। 2016-তে আমি ট্রাই করি যে না এবার ছোট্টভাবে হইলেও নিজেরটা শুরু করবো। নিজের টিম রেডি, আমার প্ল্যানিং করলাম, আমরা যখন পরিবারে শেয়ার করলাম, তখন ওনার একটা ডিপিএস ছিল আমার ওয়াইফের, সে ডিপিএসটা ভাঙে, কিছু টাকা ওখান থেকে বের করে, তার কিছু টাকা আমি আমার ক্লায়েন্ট যারা ছিল বড় ভাইরা, তারা আমাকে সাপোর্ট দিল। এরকম ব্যক্তি কয়েকজন আছে আমার। ডিপিএস ভাঙার পরে সে পাইছে ধরেন 4 লাখের মতন, এখন সব টাকা গুছিয়ে ফেলছি। তখন আমি নিজের এক্সপেরিমেন্ট দিয়ে সেলুন করি, মানে কোনো আর্কিটেক্ট না, কিছু না, নিজেই মিস্ত্রি নিয়েছে লোকাল থেকে, সেলুন করেছি ধানমন্ডিতে। এখানে একটা সেলুনে কাজ করতাম আপনার 9-তে, পাশে একটা জায়গা পাইলাম খালি সেলুনের। তো দিকে আমি আলাপ করলাম যে ভাই ভাড়া দিবেন, ভাড়া দেবো ভাই, কত টাকা ভাড়া নেবেন? তো এত 7 থেকে নিয়ে 8 লাখ টাকা ডেকোরেশনে। তার ভাইকে বললাম ভাই আমার চেয়ার লাগবে, আচ্ছা আমি কিনে দিচ্ছি। সে আমাকে চেয়ার কিনে দিল। আজকে বললাম দিদাসে কিনে দিল আমার। যখন আমি ঋণ শুরু করি, ধরেন 6 থেকে 7 লাখ টাকা ঋণ হয়ে গেছে আমার, আর ব্যবসা শুরু করতেছি নিজেরটা। যদি না দিতে পারি আমার আমও গেল, ছালও গেল। আর যেতে ডিপিএস ভাঙা টাকা নিয়ে আসছে আমার ফ্যামিলি, কেমনি কি করবো না করবো। কাজ করার পরে দেখি না আলহামদুলিল্লাহ প্রায় 2-2.5 বছরের ভিতরে সব টাকা শোধ করে দিলাম। শোধ করার পরে প্ল্যানিং করি যে কিছু টাকা জমাই দিয়ে, যেখানে আমার ঘর ছিল ওখানে ওই জায়গায় আগে আমাকে ঘর কিনা লাগবে একটা ক্যাম্পের ভিতরে। কারণ আমার ছিল 2টা রুম, তো আমার পরিবার বড় ছিল। তো ওখানে আমি কিনে দিছি আমার আত্মীয়কে, যে এখন তো আপনারা ওদিকে থাকেন, 4 ফিট বাই 6 ফিট এরকম রুম, যেখানে আমি থাকতাম। আমরা শুরু থেকে বলেছি আমরা বহু মানুষকে দেখেছি এখানে যে ভালো থেকে নষ্ট হতে। আর আমার টার্গেট ছিল যারা ওখানে ভালো ছেলে আছে তাদেরকে
আমার অফিসে নিয়ে আসে তাকে ভালো করি। তো আজকে আমার দোকানে ধরেন প্রায় 30 জন স্টাফ আছে, সবকিছু ক্যাম্পেরই, 3 জন আছে বাইরের, ধরেন 7 জন 8 জন আমার ঘরের লোক। সেলাই ধরেন আপনি যেরকম রোজের উপরে, কারো 15, কারো 10, হ্যাঁ, কারো ধরেন 8, কারো 12। আমাদের এখানে সার্ভিস ধরেন আপনার একটা পা থেকে নিয়ে মাথা পড়তে যা সার্ভিস আমাদের ছেলেদের প্রয়োজন পড়ে আমরা সবগুলো সার্ভিস দিই। হেড ড্রেসার হলো আমাদের এখানে ধরেন 12 জন, হেল্পার আছে 6 জন যারা কাজ শিখে, নতুন মানুষ কিছু যারা আমরা নেই কাজ শেখানোর জন্য। ধরেন যারা এখানে সার্ভিস দিচ্ছে বর্তমানে শুধু আমার নিজের হাতের বানানো। আমাদের মোহাম্মদপুর ক্যাম্প যেটা হলো একটা ঘনবসতি এলাকা ভাই, ধরেন 70,000 মানুষ ওখানে থাকে। ধরেন ওইখানে বহু ধরনের বহু কোয়ালিটির মানুষ আছে। ওই জায়গা থেকে ভালো হওয়া এত সোজা না। তা আমার ওটাই চ্যালেঞ্জ ছিল নিজেকে পরিবর্তন করে নিজেকে ভালো করা। এক সময় ছিল যেটা ধরেন আমার পরিবারের ভিতরে ধরেন খাওয়ার কষ্ট ছিল, 3 বেলা থেকে 2 বেলা খাওয়া। ধরেন বাবা ছিল রিক্সা চালাইতো, তো সেই থেকে এখন যে পর্যায়ে আমি আসি আলহামদুলিল্লাহ, বর্তমানে আমাদের আন্ডার 30 জন লোক আছে, 30 জন যে পরিবারকে নিয়ে আমি চলতে পারতেছি আলহামদুলিল্লাহ। এটা আমার জন্য অনেক কিছুই পাওয়া। আমি বংশাল থেকে আসছি, পুরান ঢাকা থেকে। আমার অনেক ফ্রেন্ড এখান থেকে আক্তার ভাইয়ের কাছ থেকে হেয়ার কাট করে গিয়েছিল। তো উনি আসলে অনেকই ভালো একজন হেয়ার স্টাইলিশ, আর অনেক ভালো একজন আর কি আমাকে হেয়ার কাট করে দিয়েছে। তো ফ্রেন্ড সার্কেলরা সবাই অনেক খুশি, আমাকে বলছিল যে ভাইয়ের কাছে আসার জন্য। তো এখানে এসেছি, ভাইয়া অনেক ভালো মনের একজন মানুষ, আর অনেক ভালো একটা হেয়ার কাট আমাকে দিয়েছে, তার জন্য অনেক থ্যাঙ্কস।